তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ক্লাসটা শুরু করলাম। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, একাদশ দ্বাদশ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আজকে এই অধ্যায়ে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি একটা ক্লাস নিয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় যে শৈলশিরা কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে, বা সমুদ্র শৈলশিরার ফলে সমুদ্র স্রোতের যে বিঘ্ন ঘটে সেটা আলোচ্য বিষয়। তাছাড়া সমুদ্রের লবণতার তারতম্যের কারণে পানির ঘনত্বের যে তারতম্য ঘটে এবং তার ফলে যে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় তা নিয়ে আলোচনা করব। যাই হোক, সবাইকে এখানে আমার একটা ছবি দেওয়া আছে, নিচে নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শৈলশিরার অবস্থান সমুদ্র স্রোতের উপর কিভাবে প্রভাব বিস্তার করে। এটা আগেই আমি বললাম, প্রেজেন্স অফ রিজেস, শৈলশিরার অবস্থান। ইংরেজি কথাটা একটু মনে রাখো, শৈলশিরা, প্রেজেন্স অফ রিজেস। সমুদ্র স্রোত সৃষ্টিতে শৈলশিরা অবস্থান প্রত্যক্ষভাবে তেমন কোনো প্রভাব বিস্তার করে না, তবে সমুদ্রের তলদেশে শৈলশিরা অবস্থান অন্তঃস্রোতের গতিকে বাধা দেয়। আফ্রিকার উত্তরাঞ্চল ও জিব্রাল্টারের মধ্যভাগ শৈলশিরা থাকায় আটলান্টিক মহাসাগর থেকে শীতল স্রোত ভূমধ্যসাগরীতে বাধা প্রদান করে। তেমনি উত্তর স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ডের সংযোগকারী ওয়েভাল থমসন শৈলশিরা উত্তর মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের অন্তঃস্রোত প্রবাহে বাধা সৃষ্টি করে। সমুদ্রের তলদেশে অবস্থিত শৈলশিরার কারণে সমুদ্র স্রোতের যে বেশ পরিবর্তন হয়, যেমন এরূপ প্রবাহের ফলে শৈলশিরা উভয় পাশের তলদেশে পানির লবণাক্ততা, ঘনত্ব ইত্যাদির মধ্যে যথেষ্ট তারতম্য ঘটে। এখানে আমি একটু চিত্রটা দেখে বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো দুইটা চিত্র আছে, কিভাবে শৈলশিরার অবস্থান সমুদ্র স্রোতকে বাধাগ্রস্ত করে। এটা হচ্ছে অ্যাজোস রিজ। এটা অ্যাজোস রিজ, এটা হচ্ছে ইউরোপ, আর এটা আফ্রিকা মাঝে। এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর এটা হচ্ছে ভূমধ্যসাগর। এখানে একটা শৈলশিরা আছে। আটলান্টিক মহাসাগর থেকে যখন জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়ে স্রোত অন্তঃস্রোত রূপে ভূমধ্যসাগরের দিকে যায়, তখন এই শৈলশিরা স্রোতকে বাধা প্রদান করে থাকে। ফলে এই স্রোতের গতিবেগ কমে যায়। বিভিন্ন ফলাফল স্বরূপ দেখা যায় স্রোতে বাধাগ্রস্ত হয়। এছাড়া আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি। এই যে গ্রিনল্যান্ড এবং স্কটল্যান্ড সংযোগকারী যে হুইভেল থমসন যে শৈলশিরাটা রয়েছে, এই শৈলশিরার কারণে এই যে আটলান্টিক মহাসাগর এবং এই যে উত্তর মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর থেকে উত্তর মহাসাগরে স্রোত প্রবাহে বাধা প্রদান করে থাকে। তাহলে আমরা দুইটা উদাহরণ এখানে উপস্থিত করলাম যে শৈলশিরার অবস্থান
বিশেষ করে অন্তঃস্রোত বাধা প্রদান করে এবং সমুদ্র স্রোত সৃষ্টিতে প্রভাব বিস্তার করে থাকে। এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে আসি। সমুদ্রের লবণতা ও ঘনত্বের পার্থক্য কিভাবে সমুদ্র স্রোতের উপর প্রভাব বিস্তার করে। লবণাক্ততার তারতম্য, ভেরিয়েশন ইন স্যালিনিটি, সমুদ্র স্রোত সৃষ্টির পিছনে লবণাক্ততার তারতম্য একটি বিশেষ ভূমিকা পালন করে। অধিক লবণাক্ত পানি কম লবণাক্ত পানি অপেক্ষা ঘন এবং ভারী, এ কারণে অধিক লবণাক্ত পানির চাপও বেশি থাকে। সাধারণত অধিক লবণাক্ত পানি নিচের দিকে নেমে যায় এবং কম লবণাক্ত পানি উপরের দিকে উঠে আসে। এভাবে ঊর্ধ্ব স্রোত এবং নিম্ন স্রোতের উদ্ভব হয়। মূলত সমুদ্রের পানির মধ্যে লবণাক্ততার সমতা বিধানের জন্য এক স্থানের পানি অন্য স্থানে প্রবাহিত হয়। এখানে একটা জিনিস বলা আছে। কি বলা আছে? যে এখানে একটা চিত্র দেওয়া আছে যে অধিক লবণাক্ত কম লবণাক্ত। এখানে যখন অধিক লবণাক্ত জল হয় তখন সমুদ্রের পানি লবণাক্ত পানিটা নিচের দিকে চলে যায় এবং কম লবণাক্ত পানি উপরের দিকে চলে আসে। তখন এই যে স্রোত কম অধিক লবণাক্ত থেকে এসে কম লবণাক্ত পানির দিকে এই স্রোতটা এভাবে প্রবাহিত হয়। ঠিক এইভাবে কম লবণাক্ত পানির দিকে এই স্রোতটা সাইক্লিক আকারে এটা হচ্ছে প্রভাব বিস্তার করে এবং প্রবাহিত হয়। উদাহরণস্বরূপ আমরা আরো একটু আসি। উদাহরণস্বরূপ কি বলতে পারি? যে ভূমধ্যসাগরের পানি অধিক লবণাক্ত বলে আটলান্টিক থেকে অল্প লবণাক্ত পানি জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে ভূমধ্যসাগরে প্রবেশ করে। এইটুকুই বুঝি। এখানে দেখা যাচ্ছে স্পেন, ইউরোপ, আর এটা হচ্ছে মরক্কো, আফ্রিকা। এই যে মাঝে যে প্রণালী বা স্ট্রেট, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালীর এক পাশে আটলান্টিক মহাসাগর, যার লবণাক্ততা আটলান্টিক মহাসাগরের পানি, যেখানে কম লবণাক্ত পানি থাকে, এবং এর জিব্রাল্টার প্রণালীর অপর পাশে যেটা আছে এটা হচ্ছে ভূমধ্যসাগর, মেডিটেরেনিয়ান সি। এর পানি কিন্তু অধিক লবণাক্ত। কাজেই এই যে আমরা যেটা দেখেছি, কম লবণাক্ত সমুদ্রের পানি, না, কম লবণাক্ত সমুদ্রের পানি অধিক লবণাক্ত সমুদ্রের পানির দিকে ধাবিত হয়। কাজেই এই আটলান্টিক মহাসাগর থেকে এই জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে এই ভূমধ্য সাগরে স্রোত প্রবাহিত হয়। মূলত সমুদ্র অঞ্চল ভিন্নতায় লবণাক্ত তারতম্য হয়, যার ফলে সমুদ্র স্রোত কম লবণাক্ত অধিক লবণাক্ত অঞ্চলে বিনিময়ের মাধ্যমে লবণাক্ততার সমতা নিয়ে আসে। এছাড়া এটি পানির ঘনত্ব পরিবর্তন ঘটায়। তাই বলা যায় লবণাক্ততা সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম একটি কারণ, কেননা এর ফলে নতুন নতুন প্রবাহের সৃষ্টি হয়। এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে অধিক লবণাক্ত পানি আর কম লবণাক্ত পানি অধিক লবণাক্ত পানির দিকে ধাবিত হয় এবং এখানে যে এই অধিক লবণাক্ত পানিকে আবার কম লবণাক্ত পানিতে পরিণত করে। এইভাবে একে অপরের মধ্যে বিনিময়ের মাধ্যমে লবণাক্ততার সমতা বজায় রাখে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।